যে দেশে সংখ্যালঘুদের মন্দির মসজিদ পাহারা দিতে হয়, তার মানে সেখানে সংখ্যালঘুরা ভালো নেই, এ জলের মতো স্পষ্ট। চিন্ময় কৃষ্ণ প্রভুরা কোনো রাজনীতির কথা বলেন না, তারা সহনাগরিক হিসেবে সনাতনী এবং অন্য সংখ্যালঘুর মানুষেরা যাতে নিজেদের মতো ধর্মাচরণ করতে পারেন, মানে সেই দাবিটুকুর কথা বলছিলেন। কিন্তু উগ্র মৌলবাদীরা তারা কিন্তু বোধহয় হিন্দু শূন্য করতে চাইছে। দুর্যোগের দিনে যেখানে বাংলাদেশের মানুষ খেতে পাচ্ছে না, প্রায় পাকিস্তানের মতোই খারাপ অবস্থায় চলে যাচ্ছে, আটা ময়দা এমন হয়ে গেছে মানুষ খেতে পাচ্ছেন। ঠিক আছে, যারাই ভারতবর্ষ থেকে এইভাবে বেরিয়ে গেছে, কোথাও না ইতিহাস বলছে তাদের ভালো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুপ হয়ে রয়েছেন এই অন্যায় দেখে, নিজে ব্রাহ্মণ হয়, নিজে সনাতনী হয়, সিপিএম দের মতোই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ থেকে এবং তার জামিনের আবেদনও নাকি খারিজ করা হয়েছে। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কি এই বিষয়ে? দেখুন, এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বাংলাদেশের যে অশান্ত পরিবেশ এই সময়তে চলছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন যে সরকার চলছে, আমি প্রথমেই চাই যে সেই সরকার তাদের দেশে যে অস্থিরতার একটা পরিবেশ তৈরি হয়েছে, অস্থিরতা মানে শুধুমাত্র এই ক্ষেত্রে নয় যে প্রশ্ন আপনি করলেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বা সনাতনীদের নিয়ে, সংখ্যালঘুদের নিয়ে, তা নয়। অস্থিরতা তৈরি হয়ে রয়েছে বলেই এর আগের সরকারে যখন শেখ হাসিনা ছিলেন, যদিও সেই দেশের রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে কোনো ইস্তফা পত্র দিয়ে পদত্যাগ করেননি, অর্থাৎ সেইভাবে ধরতে গেলে এখনো শেখ হাসিনা ওই দেশের প্রধানমন্ত্রী। এবং তো তাহলে বিতর্ক হতেই পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ না অবৈধ, তো সেই নিয়ে আলোচনা সেই দেশের মানুষেরাই করুক। কিন্তু প্রথমে কোটা আন্দোলন, রক্তপাত, প্রচুর মানুষের মৃত্যু, এবং সেখান থেকে আরেকটা তারপরে জনবিক্ষোভ, সেখানে প্রচুর মানুষের প্রাণ যাওয়া, অজস্র পুলিশ কর্মী থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে জনতার প্রাণ যাওয়া, এ আমাদের কাছে বাংলাদেশের এই দৃশ্য কাম্য ছিল না, বড়ই বেদনার এই দৃশ্য। এবং যাই হোক, তার পরবর্তী ক্ষেত্রে দেখলাম এমন একটা অবস্থা ঘটলো, সেখানে হিন্দু হত্যা, হিন্দুদের সম্পত্তি কবজা করা, লুটপাট করা, এগুলো ক্রমাগত চলছেন। তারা কোনো ধর্মীয় সমাবেশ করতে পারবেন না, তাদের দেব দেবী মূর্তি ভাঙচুর, মন্দির ভাঙা ইত্যাদি দেখলাম। কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন মুসলমান মানুষ তারা সেটাকে পাহারা দেওয়ার চেষ্টা করলেন বটেই, কিন্তু যে দেশে সংখ্যালঘুদের মন্দির মসজিদ পাহারা দিতে হয়, তার মানে সেখানে সংখ্যালঘুরা ভালো নেই, এ জলের মতো স্পষ্ট। তো যাই হোক না কেন, এবং তারপরে দেখলাম যে কাতারে কাতারে লাখো লাখো মানুষ ভারত বাংলাদেশ বর্ডারে একটা দীর্ঘ জায়গা রয়েছে যেখানে কাঁটাতার নেই, আবার বেশ কিছু জায়গা আছে যেখানে কাঁটাতার রয়েছে, সেখানে এসে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন হিন্দুরা প্রাণ বাঁচাবার জন্য। দেখুন, নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে কেউই চায় না। ভিটে মাটি, সম্পত্তি, পরিচয়, বেড়ে ওঠা স্মৃতি ছেড়ে কেউই আসতে চায় না। দুর্ভাগ্যভাবে তারা সংখ্যালঘুরা, সনাতনীরা চলে আসতে চেয়েছে। এই লাগাতার যখন এই ঘটনা ঘটেছে, তার দ্বারা প্রমাণিত হয়ে গেছে যে সংখ্যালঘুরা ওখানে নিপীড়িত রয়েছেন, এবং সেই হিসাবে কিন্তু সংখ্যালঘু এবং সনাতনীদের যে একটা সম্মিলিত মঞ্চ ওদের দেশে রয়েছে, বাংলাদেশে, সেই দেশের যিনি প্রমুখ রয়েছেন তিনি আমাদের শ্রদ্ধেয় শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভু, এবং তিনি মানুষকে এক করবার কাজে লাগাচ্ছিলেন। তিনি সরকার এবং বিভিন্ন ভাবে তিনি বক্তব্যের মধ্যে বলছিলেন যে আমরা সহনাগরিকের মর্যাদা চাই, আমরা ধর্মাচরণের যে সামান্য টুকু জায়গা দেওয়া রয়েছে সেই দেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, সেইটুকু চাই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, বর্তমানের ইউনিস সরকার বাংলাদেশেরই মানুষের মতে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, দাম আটকাতে পারছে না। এর আগে হাসিনা সরকার থাকার সময় যে দাম ছিল, হাসিনা সরকার নাকি দুর্নীতি সরকার, নাকি কালোবাজারিদের সরকার, ঘুষ টাকা লুটের সরকার ছিল, সেই জন্যই নাকি জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল। কিন্তু সেই হাসিনা সরকার সরে গিয়ে এখন যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে চলছে, সেই সরকার আসার পর জিনিসপত্রের দাম
আগুন হয়ে গেছে। একটা ডিমের দাম প্রায় 40-50 টাকায় গিয়ে ঠেকেছে, মানুষ খেতে পাচ্ছে না। সেই দেশের গরিব মানুষরা তারা চিৎকার করে বলছেন সোশ্যাল মিডিয়ায়, এবং সেই দেশেরই বিভিন্ন গণমাধ্যম থেকে আমাদের কাছে ভিডিও ফুটেজ এবং নিউজ এসে পৌঁছচ্ছে, এবং তারা বলছেন, শুনতে পাচ্ছি যে এর থেকে আগের সরকারি ভালো ছিল, ফিরিয়ে আনা হোক যাতে আমরা বেঁচে থাকতে পারি। এবার চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হলো, তার আগে তাকে নানান অসুবিধায় সভা করতে দেওয়া হবে না, সনাতনীদের অত্যাচার আক্রমণ। বাংলাদেশের কিছু মুসলমান সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজেরাও তাদের দেশে সংখ্যালঘুদের দ্বারাই সংখ্যালঘুরা কোণঠাসা হলেন, এবং এটা অরাজক পরিবেশ চলছে। এই সময় চিন্ময় কৃষ্ণ প্রভুকে কোথাও সভা করতে দেওয়া হচ্ছিল না, হোটেলে থাকবার জন্য ঘর দেওয়া থেকে। এই পশ্চিমবঙ্গে এরকম ধরনের হয়, তৃণমূল যেমন আমাদের বিজেপিদের থাকতে দেয় না, কোনো হোটেলে উঠতে দেয় না, এসব তাণ্ডব করে, তো ওখানেও সেটাই হচ্ছিল আর কি। এবং তারপর এটা অজুহাতে গ্রেপ্তার করা হলো যে পরিষ্কার বাংলাদেশের পতাকার উপরে চিন্ময় কৃষ্ণ প্রভুর আহ 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 নির্দেশে বা তার অধিনায়কত্বে নাকি অন্য পতাকা লাগানো হয়েছে, সর্বৈব মিথ্যা। এ আমি বলছি না, শত শত সেই দেশের মুসলমানেরা বলছেন এটা মিথ্যে অভিযোগ। এবং সব থেকে বড় কথা, কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, চিন্ময় কৃষ্ণ প্রভুরা কোনো রাজনীতির কথা বলেন না, তারা সহনাগরিক হিসেবে সনাতনী এবং অন্য সংখ্যালঘুর মানুষেরা যাতে নিজেদের মতো ধর্মাচরণ করতে পারেন, নিজেরা একই সঙ্গে বাংলাদেশের নাগরিকের মর্যাদা পেতে পারেন, সেই দাবিটুকুর কথা বলছিলেন। কিন্তু উগ্র মৌলবাদীরা তারা কিন্তু বোধহয় হিন্দু শূন্য করতে চাইছে বাংলাদেশকে। যে বাংলাদেশ জন্মের সময় 25% হিন্দুরা ছিল, তা আজকে কমতে কমতে এসে দাঁড়িয়েছে প্রায় 6-7%। কখন এটা হয়? যখন সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়, নিপীড়ন হয়, দখলদারি হয়। ভারত সরকারের আজকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে অকারণ হেনস্থা, হিন্দুদের হেনস্থা, সংখ্যালঘুদের হেনস্থার যাতে বন্ধ করা হয়, সেই জন্য কড়া ভাষায় একটি অফিসিয়াল চিঠি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের কে উদ্দেশ্য করে। এক্স হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করেছেন রণবীর জয়সওয়াল, তিনি পোস্ট করেছেন, যিনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অফিসিয়াল স্পোকসপারসন। আমার মনে হয় তারপরে সম্বিত তাদের ফেরা উচিত। যদিও এই নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের উগ্রবাদকে, উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দেয় কিছু লোক, তারা চাইছেন যাতে বাংলাদেশ 25 থেকে কমতে কমতে হিন্দুদের সংখ্যা, সংখ্যালঘুদের সংখ্যা, সনাতনীদের সংখ্যা 6-7% চলে এসছে, তারা হিন্দু শূন্য করতে চাইছে। এটা বাংলাদেশের পরিচয় নয়। এর জন্য সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। আমাদের সম্মানীয় সভাপতি, তিনি ইসকনের যিনি দিল্লির যে অফিস, সেই অফিসে গিয়ে আমাদের শান্তির বার্তা যাতে আসে, আমরা সঙ্গে রয়েছি, এই কথার বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। ডক্টর সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে সঙ্গে সম্মানীয় বিরোধী দলনেতা, তিনি আজকে প্রতিবাদ মিছিল সংগঠিত করেছেন। আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গাতে যাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যাকে আমরা ভালোবাসি, সেখানে শান্তি ফিরে আসুক, সেখানে ডিমের দাম 40-50 টাকা থেকে কমে যাতে সুস্থির জায়গায় আসে, সেই কামনা করছি। এবং নিঃশর্তভাবে প্রভু শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি আমরা চাইছি। সনাতনীদের বা সংখ্যালঘুদের সেই দেশে সহনাগরিকের মতো জীবনযাপন যাতে নিশ্চিন্ত হয়, সেটা আমরা চাইছি। তাদের লুটপাট যাতে না হয়, খুন যাতে না হয়, ধর্মান্তরিত করতে না হয়, হিন্দু মা বোনেদের যাতে প্রাণ বাঁচাবার জন্য বোরখা পরতে না হয়, এই আবেদন করছি। আমার বিশ্বাস যে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের এই দুরবস্থা যারা জানেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার চলছে, তারা নিশ্চয়ই যথাযুক্ত ব্যবস্থা নেবেন। আজকেই যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে কোর্টে পেশ করা হয়, সেই সময় কিন্তু তার যে অগণিত সনাতনী ভক্ত, তারা যখন দেখা করতে চান তাদের প্রভুকে, সেই সময় কিন্তু বাংলাদেশের পুলিশ তাদের যে জজ আদালত ছিল সেইখানে আক্রমণ করে, রক্তাক্ত করে, এবং পুলিশের ভিড়ে কিন্তু মৌলবাদীরাও কিন্তু আক্রান্ত করে। এই ভিডিও আমাদের কাছে এসেও পৌঁছেছে, আমরা চিন্তায় রয়েছি। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, শান্তিতে থাকুক। বাংলাদেশ এমনটা ছিল না, যে সুনামের জায়গায়, যে ভালোবাসার জায়গায় আমাদের প্রিয় বাংলাদেশ ছিল, আমরা সেই শান্তির বাংলাদেশকে দেখতে চাইছি। না হলে প্রতিবাদ আন্দোলন সারা পৃথিবী জুড়ে সংগঠিত হবে।
আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? নিশ্চয়ই প্রতিবাদ করাটাই পরবর্তী পদক্ষেপ, কারণ প্রতিবেশী রাষ্ট্র, এটা তো আমাদের দেশ নয়। তবুও ভারত সরকার তার দায়িত্ব পালন করার কাজে এগোচ্ছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে কথাবার্তা শুরু হয়েছে এবং সারা পৃথিবী থেকেও কিন্তু বাংলাদেশে বিভিন্ন রকম যোগাযোগ স্থাপিত করার চেষ্টা শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমার মনে হয় যে শুভবুদ্ধি সম্পন্ন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাদের যে শুভবুদ্ধি রয়েছে তার প্রমাণ নিশ্চয়ই দেবেন, সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি। দাদা, ভারত যে বাংলাদেশের সাথে বিভিন্ন সম্পর্ক বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, পণ্য পাঠানো বলুন, তা কি কোনোভাবে শেষ করে দেওয়া উচিত বলে মনে হচ্ছে? দেখুন, যদি নাগাড়ে ভারতবর্ষ বিভিন্ন রকমভাবে, বললাম এই দুর্যোগের দিনে যেখানে বাংলাদেশের মানুষ খেতে পাচ্ছে না, প্রায় পাকিস্তানের মতোই খারাপ অবস্থায় চলে যাচ্ছে, যে পাকিস্তানের প্রত্যেকটা নাগরিককে, আপনারা পাকিস্তানের যে কোনো সাইটে গিয়েও দেখবেন, পাকিস্তানের মানুষের ইন্টারভিউ শুনবেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম যাতে নরেন্দ্র মোদী হতো তাহলে আমরা বেঁচে যেতাম। মানে তারা এই কথা বলছেন, তারা বলছেন যে ভারতবর্ষের মতো আমাদের প্রধানমন্ত্রী হোক। আমরা সাংঘাতিক খারাপ জায়গায় চলে গেছি, আটা ময়দা এমন হয়ে গেছে মানুষ খেতে পাচ্ছেন না। রান্না করবার গ্যাসের সিলিন্ডার প্লাস্টিকের প্যাকেটে করে গ্যাস নিয়ে আসছে, যেরকম ভাবে আমরা জল নিয়ে যাই প্লাস্টিক প্যাকেটে ভরে বা বেলুনের মতো করে। সিলিন্ডার কেনারও পয়সা মানুষের নেই, আটা নেই, খেতে পাচ্ছে না। ঠিক আছে, যারাই ভারতবর্ষ থেকে এইভাবে বেরিয়ে গেছে, কোথাও না ইতিহাস বলছে তাদের ভালো হয়নি। আহ যাই হোক, চাই অন্য দেশ হয়ে গেছেন তারা ভালো থাকুন, তাদের স্বচ্ছ দৃষ্টি ফিরে আসুক, বা ভুল ভ্রান্তি অসহিষ্ণুতা কম বেশি সব দেশেই হয়, কিন্তু লাগাতার এইভাবে হয়নি। আমাদের দেশে তো যারা, বললাম, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান মানুষেরা রয়েছেন, স্বাধীনতার পর থেকে তাদের তো জনসংখ্যা হু হু করে বেড়েছে। পশ্চিমবঙ্গে তো ৫-৬% থেকে বেড়ে আজকে ৩০% হয়ে গেছে, এমনি তো হয়নি। তারা যদি অত্যাচারিত হতেন ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে, যদি তারা নিপীড়িত হতেন, তো তাহলে তাদের তো জনসংখ্যা এত বাড়তো না। যদি তারা নিপীড়িত হতেন ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা, তাহলে তো তারা ভারত বাংলাদেশ বর্ডারে বাংলাদেশে ঢুকবার জন্য দাঁড়িয়ে থাকতেন। তা তো দেখতে পাচ্ছি না, উল্টোটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সনাতনীরা তারা এসে দাঁড়িয়ে রয়েছেন বর্ডারে, আর আমাদের সেনাবাহিনী বলছেন এভাবে প্রবেশ নেই। আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু দু দেশের তো আলাদা নিয়ম। চাইলেও তো আমরা কেউ কাউকে, কেউ হিন্দু কেউ মুসলমান বলে নিয়ে নিতে পারি না। তবুও মমতা বন্দ্যোপাধ্যায় যখন চুপ হয়ে রয়েছেন এই অন্যায় দেখে, নিজে ব্রাহ্মণ হয়, নিজে সনাতনী হয়, সিপিএম দের মতোই এই পাপ কাজটা করছেন, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বাংলাদেশ এবং রোহিঙ্গা মুসলমানদের তৃণমূলের মাধ্যমে ভোটার কার্ড দিয়ে বেআইনি ভাবে জমি দখল করাচ্ছেন, আমাদের ভারতবর্ষের মুসলমানদের সর্বনাশ করাচ্ছেন। এবং আসলাম খান, রোহিঙ্গা আসলাম খান বা বাংলাদেশি আসলাম খানেরা তৃণমূলের কল্যাণে বর্ডার টপকে টাকার বিনিময়ে দেশে এসে হয়ে যাচ্ছেন আসলাম খান থেকে নাম পরিবর্তন করে অসীম খাঁ, যিনি সাবিনা তিনি হয়ে যাচ্ছেন সাবিত্রী, এবং ক্ষতি হচ্ছে ভারতবর্ষের মানুষের। চাই এটা বন্ধ হোক। দয়া করে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যিনি কথায় কথায় শেখ হাসিনা আমার দিদি বলতেন, বাংলাদেশ আমার ভাই বোন বলতেন, যারা বাংলাদেশ থেকে খেলা হবে এবং জয় বাংলা স্লোগান চুরি করেছেন, চাল ডাল আটা চাকরি বাকরির সঙ্গে, দয়া করে যাদের থেকে চুরি করলেন সেখানে যে সনাতনীরা বিপন্ন, তাদেরও একটাও কথা এখনো পর্যন্ত তারা অফিসিয়ালি বলেনি, এই ভণ্ড সিপিএম এর মতোই।